শীষ বাজায়? কেমনটা লাগে? কোন হারামি জানি আমার দেখা গাছের আড়াল থেকে না কোন ঝোপঝাড়ে থেকে শীষ বাজাইতে। আই কে রে তুই? তোর যদি সাহস থাকে তাহলে আমার সামনে এসে শীষ বাজা। আমি আপনি এতক্ষণ ধরে আপনি শীষ বাজাইতেছিলেন? হ্যাঁ, আপনার জায়গায় যদি খালি অন্য কোনো পোলা হইতো তাহলে ওরা মাইর একদম নাক ফাটাই ফেলতাম। আমি জানি তো, তুমি যে মেরে আমার নাক ফাটাবে না সেটা আমি খুব ভালো করে জানি, এর জন্য শীষ দিচ্ছি। তাহলে আপনি আমারে দেখা কে লিগা শীষ বাজাইতেছিলেন এটা এখন কর। এটা কোনো কথা বলো তো? ভালোবাসার মানুষের জন্য কত কিছুই না মানুষ করে, এর জন্য শীষ দিচ্ছিলাম। আর শুধু শীষ না, তোমার জন্য আরো কিছু এনেছি, একটা গিফট এনেছি। এটার মধ্যে আবার কি? ওই একটা 3 পিস আমার খুব পছন্দ হয়েছে। আমার তো দেওয়ার মানুষ নেই, তাই ভাবলাম তোমার জন্য নিয়ে নেই। এই নাও। না, এই গিফট তো আমি নিতে পারবো না। আর তাছাড়া আপনি আমার গিফট দিবেন কেন? দিব, আমার ইচ্ছা, আর মায়া লাগে তাই। হ্যাঁ, আমার জন্য আপনার মায়া লাগে? কিন্তু আমি তো আপনার কেউ হই না। হও না তো কি হয়েছে, হবে। সময় কি চলে যাচ্ছে নাকি? সময় তো আছে এখন। হইছে থাক, আমি এখন আর আপনার সাথে দাঁড়া দাঁড়া কথা বলতে পারবো না। আমার অনেক কাজ আছে, আমি তাহলে এখন বাড়ির দিকে যাই। আমার গিফট এটা আমি নিতে পারবো না, আমার আব্বাই দেখলে মারবো। তুমি যদি আমার গিফট না নাও তাহলে কিন্তু আমি অনেক কষ্ট পাবো। কষ্ট পাইলে পান, কিন্তু এটা নেওয়া যাইব না। নাও না, একটা গিফট তো তোমার জন্যই কিনছি। আচ্ছা ঠিক আছে, বাই। বাই। গুনগুনা গুনগান গাইয়া নীলব মোরা। ওই দাঁড়া, কি ব্যাপার? আমারে দেখে তুই হাতে পিছনে কি লুকাইলি? বের কর দেখি। কই আব্বা, কিছুই না, এই যে দেখো হাত খালি। আমি নিজের চোখে দেখছি কিছু লুকাইছস। বের কর, নে বের কর। নতুন জামা? তুই জামা পাইলি কই? সত্যি কথা কয়, এই জামা তুই কই পাইলি? আব্বা সৈকত দিছে। কি? সৈকত তোরে জামা দিছে? তোর মানে গ্রামের লোকজন যা কয় তা সত্যি? তুই আমার মুখে চুনকালি মাখবি? এত বড় সাহস তুই কই পাইলি? তুই সৈকতের লগে ওই কেমনে করি? তোর আজকে আমি শেষ করে ফেলাম, শেষ করে ফেলাম। তুই কি আমার একটু শান্তি দিবি না? মানুষের জীবনে সন্তান সন্ততি আহে আশীর্বাদ হইয়া, তুই তুই আমার জীবনে অভিশাপ হইয়াইছস। তুই জন্ম নেওয়ার সময় তোর মা মারা গেছে, মানে তুই পৃথিবীতে জন্ম নিলি আমার জন্য অশান্তি নিয়ে আইছস। তুই তুই মরতে পারস না, তুই মর, নইলে আমি মরি, আল্লাহ আমারে নিয়ে যাক, কিন্তু অশান্তি আর আমার ভাল লাগে না। আব্বা তুমি একটা কাজ করো, নিজের হাতে আমার গলা টিপা মানে মাইরা পালো আব্বা। আমিও বাঁচতে চাই না। এই জীবনটাকে কি হইব, যে জীবনে শুনতে হয় আমি নাকি আমার বাপের অভিশাপ, আমি নাকি আমার মারে খাইছি। আমার না এইসব কথা শোনার বাঁচতে ইচ্ছা করে না আব্বা। আমারও ইচ্ছা করে তোর গলা টিপা মাইরা ফেলাই। আচ্ছা তুই আমার কত, সৈকত তোর এই নতুন জামা কেন দিল? কেন তোরে দিল? কি সম্পর্ক সৈকতের সাথে তোর? আব্বা কেন আমারে দিছে আমি জানি না, আমি জিজ্ঞেস করছিলাম আপনি আমার এত দামি একটা জামা দিলেন কেন? উনি শুধু এইটুকু কইলো আমার জন্য নাকি তার মায়া লাগে, আমার দেখলে তার আপন মনে হয়। মায়া 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 লাগে তাই না? আমাকে কারো মায়ার দরকার নাই, কোনো দরকার নাই। আপন মনে হয় আমাকে কোনো আপন জনের দরকার নাই। গরিবের আপন বলতে কেউ নাই আল্লাহ ছাড়া, একমাত্র আল্লাহ আমাকে আপন। তুই এক কাজ কর, এই জামা তোল, এখনই সৈকতে তুই দিয়াবি। নে উঠা।
কেন তোর মায় মরার সময় কি আমারে নিয়ে যাইতে পারলো না? আল্লাহ তো দুইজনে একসাথে নিয়ে যাইতে পারতো। বাবাজি, সৈকতের ভাবসাব চলাফেরা দেখতেছো তো, তাই না? ওরে একটা বংশীয় মেয়ে দেখে বিয়ে করো তাড়াতাড়ি, আমার ভালো ঠেকছে না। আম্মা, আপনি এসব নিয়ে একদম চিন্তা করবেন না। আমি অবশ্য কয়েক জায়গায় কথা বলে রাখছি, আমাকে বলছে ওরকম ভালো ফ্যামিলির কোনো মেয়ে যদি পায় আমাকে জানাবে। শোনো, আমার ভাইয়ের বিয়ে বলে কথা, তুমি তো যাকে তাকে দায়িত্ব দিতে পারো না। আমার ভাইয়ের বিয়ের দায়িত্ব তোমাকেই নিতে হবে। আমাদের পরিবারের ছেলের বিয়ে বলে কথা, যে সেই বংশের মেয়ে হলে তো হবে না, উচ্চ বংশের ভালো সুন্দরী মেয়ে লাগবে। হ্যাঁ বাবাজি, কোনো ছোট লোক গরিবের মেয়ে যেন আমার বাড়িতে না আসে। ছোট লোকদের সাথে আমি একদমই মানিয়ে চলতে পারি না বাবা। আম্মা, আপনি এসব নিয়ে কেন চিন্তা করতেছেন? আমি কি বুঝি না? আমি কি জানি না আপনার কি স্ট্যাটাস? আমি ঠিক সেরকম একটা মেয়ে খুঁজে বের করার চেষ্টা করতেছি। মুন্নি, আমি অনেক কিছু রান্না করেছি তোদের জন্য, টেবিল ভর্তি করে সাজিয়ে রেখেছি। যা যা, জামাইকে নিয়ে খা যা। ঠিক আছে, চলো। কি ব্যাপার, এই বাড়িতে কাকে চাস? ওই মানে সৈকত ভাইয়ের কাছে। তুই এখানে কেন? ওই যে সৈকত ভাইয়ের কাছে আইছিলাম, উনি আমার একটা 3 পিস দিছে তো ওটা ফেরত দিতে আইছি। কি সৈকত তোরে 3 পিস কিনা দিছে? কই দেখি তো, দে তো। দাঁড়াও মা, দেখতেছি। মা, এটা তো নতুন জামা আর অনেক দামি। এই জামা তোকে সৈকত দিল কেন? হারাম জাদি, এই জামা তুই কেন নিছিস ওর কাছ থেকে? আমি নেই নাই। মা, ওকে মারছো কেন? সৈকত, তার আগে তুই আমাকে জবাব দে, এই 3 পিস কেন ওই মেয়েটাকে গিফট করেছিস? মা, সামান্য একটা 3 পিস গিফট করেছি, এর জন্য তুমি ওকে মারবে? দেখো মা, আমি আমার টাকা দিয়ে ওকে গিফট করেছি, তার জবাবদিহি তো আমি তোমাকে করব না। এর জন্যই আমার কাছে জবাবদিহি করতে হবে, কারণ হচ্ছে তুই একটা যুবক ছেলে, ও একটা যুবতী মেয়ে। একটা যুবক ছেলে যুবতী মেয়েকে কেন গিফট করবে শুনি? হ্যাঁ ভাইয়া, মা তো ঠিক কথাই বলছে। তুমি 3 পিস গিফট করবা, তাও আবার এরকম একটা মেয়েকে। যদি আমাদের লেভেলের কাউকে গিফট করতা সেটাও মানা যেত, কিন্তু তুমি কি বুঝে এরকম একটা মেয়েকে 3 পিস গিফট করতে, আবার এত দামি 3 পিস? আহা, তুমিও না একটা বোকা। তুমি ওনারা কেন শুধু শুধু দোষারোপ করতেছো? আরে দোষটা তো হচ্ছে এই লোভী মেয়েটার। দেখো না, তার ড্রেস আপ দেখে মনে হচ্ছে একটা ফকিন্নি ঘরের মেয়ে। আর আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখছে, টাকা পয়সার লোভে এই কাজটা করছে, পটানোর চেষ্টা করছে। দেখছেন, আমি আপনারে কইছিলাম না এই 3 পিসটা আমি নিতে পারবো না? দিলেন তো জোর করে আমার হাতে। এখন প্রত্যেকটা মানুষ মিলা আমি গরিব বলে আমারে কেমন করে অপমান করতেছে। আপনার মা পর্যন্ত আমার গায়ে হাত তুলছে। আমরা গরিব মানুষ বলে কি আমাকে কোনো মান সম্মান নাই? জেনে যাবো হেনেই সবাই কথা শুনাইবো, গায়ে হাত তুলবো। আমি আগেই আপনারে বারবার করে কইছি আমি আপনাদেরও কোনো উপহার নিতে পারবো না, কিন্তু আপনি শুনেন নাই। আপনি জোর করে আমার হাতে ধরাই দিয়েছিলেন। এই মেয়ে শোন, একদম কান্নাকাটি না। ভবিষ্যতে আমার ছেলের কাছ থেকে কোনো গিফট নিতে পারবি না, কথাটা মনে থাকে যেন। যা এখান থেকে। মা, কাজটা কিন্তু তুমি একদমই ঠিক করোনি। আমি ভালোবেসে একটা মেয়েকে গিফট করেছি, তাও সামান্য একটা 3 পিস। তার জন্য তুমি মেয়েটাকে এভাবে মারলে, এভাবে বাড়ি থেকে বের করে দিলে অপমান করে। হ্যাঁ শোনালাম, কারণ আমি চাই না কোনো মেয়ের পিছনে তুই উল্টাপাল্টা খরচ করিস। ভাইজান, তুমি তো এই বংশের ছেলে, কিন্তু তোমার রুচি এত নিচে নেমে যাবে সেটা মেনে নেওয়া যায় না ভাইজান। তুমি এত ভালো পড়াশোনা করলা, ভালো একটা জায়গায় আছো, শেষ পর্যন্ত আমাদের এই গ্রামের এরকম ফকিন্নি একটা মেয়েকে তুমি এত এক্সপেন্সিভ 3 পিস গিফট করলা। তুমি ওর মধ্যে কি পাইছো ভাইজান? চুপ কর মুন্নি, তুই ভুলে যাস না আমি তোর বড় ভাই। শুন সৈকত, কথাটা মনে রাখিস, ভবিষ্যতে যেন আমি আর না দেখি ওই মেয়েকে তুই কোনো গিফট করেছিস। যা এবার ঘরে যা। মা, এবার আপনি বুঝতে পারছেন যে আপনার গুণধর ছেলে সৈকত, তার সাথে তার কি সম্পর্ক? বুঝতে পারি নাই মনে করেছ? আমি ঠিকই বুঝেছি। পুতুল,
জামাটা দিয়েছস? হ আব্বা, জামা দিয়েছি। আব্বা, সৈকত আমারে কয় কি, সৈকত নাকি আমারে ভালোবাসে, আমারে বিয়া করতে চায়। আমি আগে বুঝতে পারছিলাম, নইলে কোনো তো দরকার আছিল না। তোরে নতুন জামা কেন দিব সৈকত? মাগো, একটা কথা মনে রাখিস, গরিবের কেউ ভালোবাসে না, কিন্তু গরিব রে মানুষ ভালোবাসার কথা কয়। তোর সাথে যদি সৈকতের কোনো সম্পর্ক হয়ে যায়, তাহলে গ্রামে আমি মুখ দেখাইতে পারব না। শেষে সৈকত তোরে নিব না, তোর জীবনটা নষ্ট হইব। আর তোর জীবন নষ্ট হইলে আমার জীবনটাও নষ্ট হইব। আব্বা, আমি ওনার অনেকবার বুঝায় বলছি আমি ওনার ভালোবাসি না, আর এই ভালোবাসা আমার দ্বারা হইব না, কারণ আমরা গরিব মানুষ। কিন্তু উনি আমারে বারবার একটাই কথা কইতেছে, উনি নাকি সত্যিই আমার মন থেকে অনেক ভালোবাসে, আমারে বিয়া করব, উনার বাড়ির বউ বানায় নিব। কিন্তু আব্বা, আমি তো এটা বুঝি, আমার এই সমাজ কোনোদিন ওনার বউ বইলা মানবো না। এই তো মা, তুই বুঝতে পারছস। মাগো, এই ভালোবাসার ফাঁদে পা দেওয়ার আগে তুই দক্ষিণ পাড়ার মরিয়মের কথা চিন্তা কর। ও তো বড় লোকের পোলার ওই ভালোবাসছিল, তারপরে ওর গর্ভে সন্তান আসছে, শেষে ওই বাড়িতে সে ঠাই পায় নাই, ওই পোলা পলাইছে, গলায় দড়ি দিয়ে মারা গেছে মরিয়ম। ওর জীবনের কথা চিন্তা করলেও তুই সিদ্ধান্ত একটু সঠিকভাবে নিবি মা, এটাই তোর কাছে আমার চাওয়া। ঠিক আছে আব্বা, এখন থেকে তুমি আমারে যা কইবা আমি ওইটাই শুনবো, আমি আর তোমার কথার অবাধ্য হব না আব্বা। ঠিক আছে মা, যা ভাত বার আমি আইতেছি। আম্মা, ডাক দেন। মাইন মিয়া, এই মাইন মিয়া। কে? আরে চৌধুরী বাড়ির লোকজন আমার বাড়িতে। আপনারা এখানে কি জন্য ঠিক বুঝতে পারলাম না। মাইন মিয়া, তোমার সংসার কি ঠিকঠাক মতো চলছে কিনা? ও না, চলছে তো, গরিব মানুষের সংসার যেভাবে চলতেছে আলহামদুলিল্লাহ। না, সংসার যদি ঠিকঠাক চলতো তাহলে আপনি এত বড় একটা জঘন্য কাজ করতে পারতেন না। আয়শা যা দেখতেছি তাতে মনে হচ্ছে যে আপনার সংসারটা ঠিক মতো চলতেছে না, সেজন্য এই কাজটা করতেছেন। বাবাজি, আপনার কথা তো আমি ঠিক বুঝতেছি না। আমি বুঝিয়ে বলছি তোমাকে মাইন মিয়া, তোমার তো আসলে ব্যবসা করার মতো সেরকম কোনো টাকা পয়সা নাই, কিন্তু কি আছে, ঘরে একটা যুবতী মাইয়া আছে। ওই যুবতী মাইয়াটারে মনে হয় কাজে লাগাচ্ছ, তাই না? এটা আপনি কি ধরনের কথা কইলেন? আমার মাইয়ার আমি ব্যবসার কাজে লাগাইছি মানে? আমি তো আপনাকে কথার মাথা মুন্ডু কিছুই বুঝতেছি না, দয়া করে একটু খুইলা কইবেন। এই ন্যাকামি করো না, তুমি কিচ্ছু বুঝতেছো না। হ্যাঁ, কিচ্ছু বুঝতেছো না। তোমার যে মাইয়াটা আছে, তোমার মাইয়া যে রঙের রঙের শাড়ি পরে, চুড়ি পরে, কই থেকে আসে এগুলা? কই থেকে আসে? এই যে আম্মা না আমার ছেলে সৈকত, সৈকতের সাথে তোমার মাইয়ার ইটিস পিটিস চলতেছে। কেন চলতেছে? তোমার মাইয়া দেখছে আর তুমিও দেখছো যে তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কত হাই, টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই। যদি কোনো রকম ভাবে তোমার মাইয়া আমার ভাই মানে সৈকতকে পটাইতে পারে, তাহলে তো এই ভাঙ্গা টিনের ঘরে থাকা লাগবে না, মাইয়া রাজধানীর মতো থাকবো, আর টাকা পয়সা থেকে শুরু করে কোনো কিছু তোমার অভাব হইব না। ঠিক আছে, আপনার আর বলতে হইব না, আমি বুঝবার পারছি আপনি কেন এই ধরনের কথা কইতাছেন। শুনুন, আমরা গরিব হইলেও আমাকে মধ্যে লোভ নাই। আসলে ওই সৈকত বাবাজি জোর করে আমার মাইয়ারে একটা জামা দিছিল, কিন্তু আমি রাগারাগি করে আমার মাইয়ারে দিয়া ওই জামা তো আবার ফেরত পাঠাইছি। তাইলে আপনারা কেন এই ধরনের কথা কইতেছেন? আর কোনোদিন কোনো কিছুই ওই চৌধুরী বাড়ির কোনো লোকজন আমার মাইয়ারে দিবার পারবো না, এটা আমি কথা দিলাম। দেখছেন মা, দেখছেন এই ছোট লোকের বাচ্চার কি স্টাইল করে কথা বলা? হ্যাঁ, এত লোভ করে মেয়েরে বিক্রি করে দিতাছস, আবার দাঁড়ায় বড় বড় কথা কস না। ছোট লোক আমরা, কিন্তু একটা কথা মনে রেখে, ওই মন মানসিকতার দিক থেকে না আপনাকে চাইতে আমরা অনেক ভালো আছি। আপনার কথাবার্তা শুনে তো মনে হইতেছে ছোট লোক আমি না, ছোট লোক আপনারা। কি আমরা ছোট লোক? বাবাজি বলছে কি ও? কি বললি তুই? ওই কি বললি তুই? মানে আমরা ছোট লোক আর তুই কি? আমরা ছোট লোক? তোরে আজকে একদম মারিয়া ফেলামু। ফকিন্নির বাচ্চা, তুই আমগরে ছোট লোক কস?
এই ছোট লোকের বাচ্চা, আজকের দিনটার কথা মনে রাখবি। আমাদের নামে উল্টোপাল্টা কথা বললে একদম। অনেক হয়েছে বাবাজি, চলো আমরা যাই গে, চলো। আব্বা, আব্বা তোমার এই অবস্থা কেন? তুমি তুই আমার আব্বা কইবি না, আমি তোর আব্বা না। তোর জন্য চৌধুরী বাড়ির মানুষ আমার গায়ে হাত তুলছে, আমার এই মাটিতে ফেলে মারছে। চৌধুরী বাড়ির লোকজন তোমারে মারবো কেন? কি করছো তুমি আব্বা? আমি কিছু করি নাই, আমি কোনো অন্যায় করি নাই, কিন্তু অন্যায়টা হয়েছে আমার তোর মতো কুলাঙ্গার মায়ের জন্ম দিয়া। তুই সৈকতের কাছ থেকে জামা নিছিস না? তুই নাকি অনেক কিছু টাকা পয়সা সবকিছু চৌধুরী বাড়ির থেকে আইনা আমাদের সংসার চালাস, আমি নাকি তোরে দিয়ে ব্যবসা করি। থামো আব্বা। আব্বা, তুমি তো জানোই আমি একটা ভুল করছি, উনার কাছ থেকে ওই উপহারটাই না। তুমি কর সাথে সাথে আমি এটা ফেরতও দিয়েছি। আমার তো ওনার সাথে কোনো কিছু নাই, আর আমি ওনার কাছ থেকে টাকা আনতে যাবো কেন? আব্বা, তুমি আমার যখন যা কও আমি তাই শুনি, কিন্তু এই কথাটা কোনোদিন করো না আব্বা। তুমি আমার জন্ম দিয়া ভুল করছো। আমি এমন কোনো কাজ করি না যাতে আমার বাপের মান সম্মান চায়। অনেক অনেক ভাবছিস আমার সম্মান নিয়ে, আমার সম্মান নিয়ে তোরে আর ভাবতে হইব না। তুই এই বাড়ি থেকে চইলা যা এই বাড়ি থেকে। আব্বা, তুমি আমার বাড়ি থেকে বাইর করে দিতেছো। আজকে আমি কোনো অন্যায় না করেও দোষী হইলাম। আব্বা, আমি কই যাব? তুমি ছাড়া তো আমার কেউ নাই। তুই কই যাবি আমি কবু কেমনে? তোর তুই চোখ যেদিকে যায় তুই ওই দিকে চলে যা, আমার বাড়িতে তোর আর কোনো জায়গা নাই। ঠিক আছে আব্বা, তুমি আমার বাইর করে দিতেছো তো আমি বাইর হয়ে যাব। আমিও এই যে তোমার মাথায় হাত ঠেকা কইতেছি, আমি ওই চৌধুরী বাড়ি বউ হয়ে ছাড়মু। আর তোমার যে মারছে এরও প্রতিশোধ নিয়ে ছাড়মু। আমি একবারেও ছাড়বো না, সবগুলার তিলে তিলে কষ্ট দিব। মা, সৈকত, এই মেয়ে তোর সাথে কেন? মা আমি ওকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছি। কি বললি তুই? এই ছোট লোক মেয়েটাকে তুই বিয়ে করে এনেছিস? হ্যাঁ, বিয়ে করে এনেছি। আমি আমার ভালোবাসার মানুষকে এই বাড়িতে বউ করে এনেছি। আমার মনে হয় না তোমার এতে কোনো সমস্যা থাকার কথা। আমার অনেক সমস্যা আছে, তুই তো ভালো করেই জানিস আমি কোনো গরিব ছোট লোকের সাথে মানিয়ে চলতে পারি না। আর তাছাড়া আমি তোর জন্য একটা মেয়ে দেখে রেখেছি, আমি তাকে বউ করে এই বাড়িতে আনবো। সেই আশা আর তোমার কখনো পূরণ হবে না মা। যেহেতু আমি বিয়ে করে এই বাড়িতে বউ এনেছি, দ্বিতীয়বার আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। তাই তোমার আশা তোমার কাছেই রাখো। সৈকত, আমি তোকে বলছি এই মুহূর্তে এই মেয়েটাকে এই বাড়ি থেকে বের করে দে। মা, আমি আপনার কাছে হাত জোর করে কইতেছি মা, আপনি আমার এই বাড়ি থেকে কোথাও বাইর করে দিয়েন না। দরকার পড়লে এই বাড়িতে সারা জীবন আমি চাকরানির মতো থাকবো, তারপরে আমার বাড়ি থেকে বাইর করে দিয়েন না মা। এই মেয়ে, এই ছোট লোক কোথাকার, তোর বাবাকে যে কিছুদিন আগে আমি একটা পুরস্কার দিয়ে এসেছি ওটা তোকে জানাইনি, বলেনি? হইছে মা, আমি সবটাই জানি, কিন্তু আগে যা হওয়ার হইছে। এখন তো আমি আপনার ছেলের বউ, আপনি আমার মাইনা নেন মা। মা শোনো, বিয়ে করে যেহেতু ওকে নিয়ে এসেছি, ওকে এই বাড়ি থেকে কোথাও যেতে দিব না। আমি ওকে নিয়ে ঘরে যাচ্ছি, চলো। খবরদার বলছি, এই মেয়েকে এই বাড়িতে একদমই রাখতে পারবি না। আর যদি তোর বউ এই বাড়িতে থাকে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, কথাটা মনে থাকে যেন তোমার। মা, আমি মানছি তোমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমি ওকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছি, কিন্তু মা তোমারও বোঝা উচিত আমি কি চাই। তোমার এই সম্ভ্রান্ত পরিবারের মেয়েকে আমি বিয়ে করব না। আমার যদি ওকে পছন্দ হতো তাহলে আমি এই মেয়েটাকে বিয়ে করে আনতাম না। আমি অনেক দিন থেকে ওকে দেখছি, ওকে পছন্দ করি, ওকে ভালোবাসি, ভালোবেসে ওকে বিয়ে করে এই বাড়িতে এনেছি। আমি চাইবো তুমিও এই বাড়িতে থাকবে, ও এই বাড়িতে থাকবে। এই নিয়ে আর একটা কথা যেন না হয়। চলো। আজকে আমার চাওয়াটা পূরণ হলো। হয়তো তোমার চাওয়া আমি পূরণ করতে পারিনি, এই বাড়িতে তোমার পরিপূর্ণ সম্মানটা দিতে পারিনি,
তবে চিন্তা করো না, একদিন সব ঠিক হয়ে যাবে, আমার উপর ভরসা রেখো। দেখছেন আপনার মা বোন তারা আমার সাথে কি খারাপ ব্যবহারটাই না করলো। আমি না এর জন্যই আপনারা বিয়ে করতে চাই নাই, শুরু থেকেই না না করতেছিলাম, কিন্তু আপনিই তো কোনো কথা শুনলেন না। দেখো, আমার তোমাকে পছন্দ, সংসার তো কাউকে না কাউকে নিয়ে করতেই হবে, তাই না? তাহলে যার সাথে আমি সংসার করব তাকে যদি আমার পছন্দ না হয়, আমি তাকে নিয়ে তো সংসার করতে পারবো না, সারা জীবন একসাথে থাকতে পারবো না। তাই আমার পছন্দের মেয়েকে আমি বিয়ে করেছি। কিন্তু আমি তো আপনার যোগ্য না, আমি হইলাম যাই একটা গরিবের মাইয়া, আর আপনি হইলেন চৌধুরী বাড়ির পোলা, আপনার সাথে কি আমার যায়? তুমি আমার মার কথা ধরে নিয়ে বসে আছো, তাই না? আরে আমার মাকে তুমি এখনো চেনোনি। আমার মা একটু এরকমই, এই নরম, এই গরম, এই গরম, আবার এই নরম। আমার মা যদি কাউকে একবার ভালোবাসে তাহলে তার সব কিছু দিয়ে দিতে পারে। হয়তো তোমাকে এখন পছন্দ হচ্ছে না তোমার পরিবারের জন্য, কিন্তু বিশ্বাস করো, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কিন্তু আপনার মা একটা কথা কিন্তু ঠিকই কইছে, আমি আপনার যোগ্য না। আর আপনার মা চাইছে আপনার একটা বড়লোক বাড়িতে বিয়ে করাইব, আর ওই জায়গায় আপনি আমার মতো একটা ফকিন্নির মায়ের বিয়ে করে আনছে। এটা তো না মানাটাই অস্বাভাবিক, তাই না? আরে 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 তুমি কান্না করো না। দেখো, আজকে আমাদের বিয়ের প্রথম দিন, তুমি এসেই যদি কান্নাকাটি করো তাহলে বিষয়টা দেখতে খারাপ লাগে। দেখো, তুমি আমাকে তো বিশ্বাস করো, তাই না? আমার উপর বিশ্বাস রাখো, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হইব না। এখন হয়তো বা আপনার মা আমার মাইনা নিছে, কিন্তু যখন আপনি বাড়িতে না থাকবেন তখন আপনার মা ঠিকই আমার বাড়ি থেকে বাইর করে দিব, আমার উপর অত্যাচার করব। অত্যাচার করবে না, আর যদি অত্যাচার করে আমাকে বলো, আমি একটা ব্যবস্থা করবো, কেমন? আপনি তাহলে বসেন, আমি মালিক এক কাপ চা বানিয়ে দিয়ে আসি। করলো আমার ছেলেটা, আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিল। কি ব্যাপার আম্মা, আপনি একা একা কি বিড়বিড় করতেছেন? কি হয়েছে? বিড়বিড় করবো না? সৈকত আবার ওই ছোট লোকটাকে বিয়ে করে বাড়িতে এনেছে। কি তুমি এসব কি বলতেছো মা? যেই ফকিন্নির বাচ্চারা নিয়ে এত কাহিনী হয়েছে, ভাইয়া কিনা শেষ পর্যন্ত ওরই বিয়ে করে নিয়ে আসলো। তাহলে বলছে কি আর, বিয়ে করে বউ নিয়ে বাসায় এসেছে এবং সে রুমে ঢুকেছে। আমার না ভাবতেই লজ্জা লাগতেছে। আমি সৈকতের কথা বাদই দিলাম, ওই মেয়েটা কিরকম নির্লজ্জ! হ্যাঁ, ওই মেয়েটার বাপকে আমি ইচ্ছে মতো মারলাম, এত অপমান করলাম, তারপর সেই মেয়েটা টাকার লোভে পড়ে সৈকতকে পটিয়ে এই বাড়িতে একদম বিয়ে করে চলে আসছে। মা, ওই ফকিন্নির বাচ্চা না হয় ভুলাইয়া ভালাইয়া ভাইকে বিয়ে করে এই বাড়িতে উঠছে, তুমি তাকে ঘরে ঢুকতে দিলা কেন? তাহলে কি করবো শুনি? ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত ছিল আমার, তাই না? শোনো, তুমি যেটা করতে পারো নাই সেটা এবার আমি করব। তুমি এখানে থাকো, আমি যাচ্ছি, ওই ফকিন্নির বাচ্চারে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। দাঁড়ান, এই বাড়ি থেকে আমার কোথাও বাইর করানো লাগবে না। এই ফকিন্নির বাচ্চা, তোর এত বড় দুঃসাহস হয় কি করে? তুই চৌধুরী বাড়ির ড্রয়িং রুম পর্যন্ত চলে আসছিস, আবার আমার মেয়ের বেডরুম পর্যন্ত চলে গেছিস। বের হ, বের হ। আহা ননদিনী, ধাক্কা ধাক্কি করলেই তো আমি বের হব না, আমি পার্মানেন্টলি একেবারেই বাসায় চলে আসছি। আর তাছাড়া দেখো, আমি তো এখন আর ছোট লোকের বাচ্চা না, আমি হলাম গিয়ে চৌধুরী বাড়ির বউ। আমাকে চৌধুরী বাড়ির বউ হিসেবে ট্রিট করার দরকার তোমার। এই ফকিন্নির বাচ্চা, তোর কি লজ্জা শরম কিছু নাই? হ্যাঁ, তুই ভাবলে কি করে এই চৌধুরী বাড়ির বউ তোকে আমরা মেনে নিব? আর তাছাড়া এই বাড়ির বউ হওয়ার মতো কোনো যোগ্যতা তোর আছে? হ্যাঁ, ও আচ্ছা, সুন্দরী ননদিনের স্বামী আপনাকেও বলছি, আমার যদি এবারের বউ হওয়ার যোগ্যতা না থাকে তাহলে আপনারও তো নেই। আপনি তো এবারের ঘর জামাই থাকেন, আবার বড় বড় কথা বলেন। এই ছোট লোক, মুখ সামলিয়ে কথা বল। ও আমার ভাগিনা হয়। হ্যাঁ জানি তো ভাগিনা হয়, ভাগিনা হয় বলেই তো নিজের মেয়েটাকে ভাগিনার ঘাড়ে গছিয়ে দিয়েছেন। তার মধ্যে তো আবার এই ছেলেটা কোনোই কাজ কাম করে না, এ বাড়ির মধ্যে সারাক্ষণ থাকে। একদম চুপ, আমার স্বামী নিয়ে একটা কথা বলবি না। আমার স্বামীকে কথা বলার তুই কে? তুই তো একটা ফকিন্নির বাচ্চা, রাস্তাঘাটে বড় হয়েছিস, আমার স্বামীর স্ট্যাটাস জানিস? এই যে ননদিনী, এখন থেকে আমার সঙ্গে জোর গলায় কথা বলা যাবে না, যদি জোর গলায় কথা বলেছো না একদম শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেবো। কি বললি তুই? যত বড় মুখ নয় তত বড় কথা। এখন থেকে নিজের হাতটা নিজের কাছেই রাখবে। এই ফকিন্নির বাচ্চা, তোর বাপে তোরে বলে নাই যে তোর বাপরে মাটির মধ্যে ফালাই ইচ্ছে মতো পিটাইছি? হ্যাঁ,
দেখছেন আম্মা, দেখছেন আম্মা, এই ফকিন্নির বাচ্চা আমার বউয়ের গায়ে পর্যন্ত হাত তুলছে। আজকে এই মুহূর্তে তুই যদি খালি মেয়ে মানুষ না হতি না, আমি তোরে পিটাইতে পিটাইতে এই বাড়ি থেকে একদম বের করে দিতাম। তোদের মতো ছোট লোক বাড়ির বউ হওয়ার কোনো ইচ্ছাই আমার ছিল না, শুধুমাত্র এই কারণে, এই যে তুই বললি না একটু আগে আমার বাবার গায়ে হাত তুলেছিলি, এর জন্যই জিদ করে আমি এই বাড়ির বউ হয়েছি। আর এখন থেকে দেখবি ছোট লোকের মেয়ের পাওয়ার কত। আর শুন, এখন থেকে না সব কাজেই আপনাদের করতে হবে, বসে বসে খাওয়া একদমই চলবে না। আর বাড়িতে যে চাকর বাকর আছে আমি কাল সকালেই সবাইকে বিদায় করব। তাইলে এখন আমি যাই, আমার স্বামী আবার আমার লেগে অপেক্ষা করতেছে। দেখলি ওই ছোট লোকের বাচ্চার সাহস কত বড়, মুখের উপরে কথা বলে। সবই দেখছি মা, নতুন নতুন বিয়ে করে আসছে তো ভাইয়ের আশকারাতে মাথায় উঠে নাচতেছে। এক কাজ করো, কয়েকটা দিন ওর কথা মতো চলো, তারপরে হারামজাদিরে কিভাবে জব্দ করতে হয় ওইটা আমি আর তোমার জামাই খুব ভালো করে জানি। রান্না বান্না তো কিছুই হলো না রে, কি খাবো আমরা? তুমি একটু যাও না রান্না বাড়া করতে, আমি তো রান্না বাড়ার জানি না, আমার রান্না তেমন ভালো হবে না। তুমি একটু রান্না করে নিয়ে আসো না মা। কি বলিস তুই? আমি যাব না, আমার আজকে শরীরটা ভালো লাগছে না, আমি করতে পারবো না। তাহলে একটা কাজ করি, তোমার জামাইকে বলি হোটেল থেকে খাবার নিয়ে আসতে, হোটেল থেকে খাবার এনে আমরা তিনজন খেয়ে নিব। একদমই হোটেল থেকে খাবার আনা যাবে না ননদিনী, এই বাড়িতে হোটেল থেকে এনে কোনো খাওয়া চলবে না। এখন থেকে এই বাড়িতে রান্না হবে, আর রান্না করবে তোমরা দুজন, আর তারপর বাড়ির সবাই মিলে খাবো। আমি রান্না বাড়া করতে পারি না। আমিও আজকে রান্নাঘরে যেতে পারবো না, আমার শরীরটা ভালো লাগছে না। বসে বসে খেতে খেতে না মা আপনার শরীরে অনেক চর্বি জমে গেছে, এর জন্য আপনার শরীরটা ভালো লাগছে না। একটা কাজ করুন, রান্নাঘরে গিয়ে রান্না করুন, দেখবেন আপনার শরীরের চর্বি একদম কমে গেছে। কি বললি তুই? আমি তোর শাশুড়ি, আমাকে সম্মান দিয়ে কথা বলবি। মা আমি তো সম্মান দিয়েই কথা বললাম, আমি তো কোনো বেয়াদবি করিনি। আমি শুধু বলেছি আপনারা দুজন মিলে যান রান্নাঘরে, তারপর রান্না করে নিয়ে আসুন, আমরা বাড়ির সবাই মিলে আজকে একসাথে খাবো। তুমি কি এবারের বউ হয়ে ধরাকে সরাজ্ঞান করতেছো? মনে হচ্ছে হাতির পাঁচ পা দেখে ফেলছো। তুমি মাকে অর্ডার করছো, আমাকে অর্ডার করছো, পেয়েছোটা কি? তুমি একটা ফকিন্নির মাইয়া, এই সংসারের কাজ করলে তুমি করবা, আমরা কেন করব? এই যে ননদিনী, একদিন তোমাকে বলে দিয়েছিলাম তুমি আমাকে কথায় কথায় ফকিন্নির বাচ্চা বলে গালাগাল করবে না। তোমার মনে শিক্ষা হয়নি না, নয়তো কথাটা ভুলে গেছো। আচ্ছা যাই হোক, এখনো সময় আছে, ভালোই ভালো রান্নাঘরে দুজনে গিয়ে রান্না করো। আর তা না হয় তোমাকে এই বাড়ি থেকে কি করে বের করতে হয় ওই টেকনিকও আমার ভালো করে জানা আছে। মা দেখছো কি চাটাং চাটাং কথা বলতেছে? এই মেয়ের সাথে আমরা পারবো না রে, চল আমরা রান্না করেই খাই গে, চল। মা আপনি যে রান্নাঘরে রান্না করুন, আর মুন্নি তুমি তোমার ভাইয়ের জন্য এক কাপ গরম গরম চা বানিয়ে নিয়ে আসো, যাও। ঠিক আছে মা, কথা আছে না যে পড়েছি মোগলের হাতে খানা খেতে হবে একসাথে, যেই বউর পাল্লাই পড়ছি, কাজ না করে উপায় নেই। চলো তুমি রান্নাটা শেষ করো, আমি চা বানিয়ে ভাইকে দিয়ে আসি। আসো। কি গো, এতক্ষণ কোথায় ছিলে? আমি বাড়ির নতুন বউ না, আমার কত কাজ আছে, কাজ করতে গিয়েছিলাম। ওরে বাবা, কাজের লোক চলে এসেছে। ভাইয়া এই নাও তোমার চা। কিরে সূর্য আজকে কোন দিক থেকে উঠলো? তুই আমার জন্য চা নিয়ে আসলি যে? কি বলছো ভাইয়া? আমি কি তোমার জন্য এক কাপ চা বানাইতে পারি না? সারাদিন তো বাসায় শুয়ে বসেই থাকি, তাই ভাবলাম একটু ঘরের কাজে হাত লাগে। ওরে বাবা, তোর তো সুবুদ্ধি হয়েছে। আচ্ছা মুন্নি, এখন এখান থেকে যাও, তোমার ভাইয়ের সঙ্গে আমার কিছু কথা আছে। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার বলো তো, কোনোদিন তো দেখলাম না আমার জন্য এক কাপ চা বানিয়ে এনেছে, আজকে হঠাৎ চা বানানো তো? খেয়ে দেখো এখন চাটা কেমন হয়েছে। কি জানি। আম্মা বলতেছিলাম কি যে কয়েকদিন আমি আপনার মেয়েকে নিয়ে আমাদের বাড়িতে যেতে চাই, কারণ আমার মা অনেক অসুস্থ, সেজন্য মনে যদি যায় আমরা যাই, তার একটু ভালো লাগবে। কি বলছো এসব? হ্যাঁ, আমি তো আমার বোনের সাথে এই সকালবেলাই কথা বললাম, আর এই এত তাড়াতাড়ি সে অসুস্থ হয়ে গেল। মা অসুস্থ হইতে কি আবার সময় লাগে নাকি? একটা মানুষ তো যখন তখন অসুস্থ হইতে পারে। আমি ঠিকই বুঝতে পেরেছি তোরা কেন আমাকে ছেড়ে চলে যেতে চাইছিস, কারণ তোদের কথাতে তো এখন আর এই সংসারটা চলে না, সে কারণেই। দেখো মা, সংসার চলুক বা না চলুক,
আমি পারবো না এখানে থাকতে। এই ফকিন্নির বাচ্চার কথা মতো আমি চলবো? তাকে আমি চা বানিয়ে খাওয়াবো, তার কাপড় চোপড় ধোবো, তার কথা মতো আমি ঘর মুছবো? এটা কখনো হয় মা? তুই যদি এই বাড়ি থেকে চলে যাস তাহলে আমার কি হবে? হ্যাঁ, সব কাজ তো আমার ঘাড়ে এসে পড়বে। আম্মা, আপনি এটা নিয়ে একদম চিন্তা করবেন না। আমরা যাওয়ার আগে ওই ব্যবস্থা করে ফেলছি। একজন কাজের মেয়ে রেডি করে রাখছি, সে কালকে সকাল থেকে চলে আসবে। আপনার কোনো কষ্ট হবে না। জামাই বাবাজি, তুমি না সব সময় বলো আমাকে তুমি খুবই ভালোবাসো। এই তোমার ভালোবাসা? এখন দেখতে পাচ্ছ সংসারের সব কাজ আমাদের ঘাড়ে এসে পৌঁছেছে, আর সেই কি করলে? আমাকে ফেলে রেখে চলে যাচ্ছ। দেখো মা, তুমি এত চিন্তা করো না। আমরা এখন কিছুদিনের জন্য যাচ্ছি। সময় সুযোগ বুঝে যদি পরিস্থিতি ঠান্ডা হয়, আবার আমাদের অনুকূলে আসে, আমরা আবার চলে আসবো। ঠিক আছে, তোরা যা, তোদের যেখানে যেতে ইচ্ছা করে যা। আমার সংসার আমি ঠিকঠাক মতোই চালিয়ে নিব। আচ্ছা শোনো, এখানে বসে থেকে আর কাজ নেই, চলো চলো। চলো ব্যাগ গুছিয়ে নি। আসো মা। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। এই ছোট লোকের বাচ্চা, কে তোর বিয়ান? বিয়ান সাহেব, আমার মাইয়া পুতুল আপনার ছেলের বউ। আপনি তো আমার বিয়ানি, রাগ করতেছেন কেন? তোর মেয়ে আমার ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করেছে। চিন্তা করিস না, খুব তাড়াতাড়ি তোর মেয়েকে এই বাড়ি থেকে আমি বের করে ছাড়বো। না বিয়ান সাহেব, এই কামটা আপনি করেন না। আপনার পোলায় আমার মায়ের ভালোবাসি, ওরা দুজনকে পছন্দ করে বিয়ে করছে। আপনি এই কাজটা করেন না বিয়ান। যদি দরকার হয় আমার মায়াডারে এই বাড়ির চাকরানি করে রাখেন, তাও আপনাকে আশ্রয় থেকে আমার মায়াডারে তাড়াই দিন না। এই গরিব ছোট লোক, আমি যা বলেছি আমি ঠিক সেই কাজটাই করব। কোনো কথা চলবে না। তুই এখনই এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হ, বের হ বলছি। আচ্ছা ঠিক আছে, আমি আমি এখান থেকে চলে যাবো বিয়ান। তো আমি আইসি যখন, আমার মায়াডার মুখটা একটু দেখে চলে যাবো। আমার মায়াডার একটু ডাক দেন। পুতুল, এই পুতুল। চুপ কর, একদম চুপ। বের হ তাড়াতাড়ি, বের হয়ে বাড়ি থেকে বের হ। মা, তুমি এটা কি করতেছো? আমার শ্বশুর এই বাড়িতে প্রথম এসেছে, তুমি তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছ? হ্যাঁ দিয়েছি। আমি তোর শ্বশুরের সাথে কি করলাম সেটাই খালি দেখলি, আর তোর বুঝে এই সংসারে এসে সংসারটা নরক বানিয়ে রেখেছে সেটা দেখিস নাই? কি করেছে? কি করেছে আমার বউ? কি করেছে? কি করেছে একটা একটা করে এখন উদাহরণ দেবো? আমি বলছি আমি কি করেছি, কেনই বা করব না? উনার আমার বাবার সঙ্গে যা করেছে আমি তার চাইতে কমই ওনাদের সঙ্গে করেছি। তোমার মাকে দিয়ে আমি কাজ করিয়েছি, তোমার বোনের জামাইকে আমি বাজারে পাঠিয়েছি, তোমার বোনকে দিয়ে থালা বাসন মাজিয়েছি। এটাই আমার দোষ। আমি সবাইকে বলেছি আমার কথা যেন শুনে চলে, এটাই আমার দোষ। আমি সবাইকে সামান্য শিক্ষা দেওয়ার জন্য এইসব করেছিলাম, তাদেরকে বোঝানোর জন্য এগুলো করেছিলাম। আমরাও মানুষ, আমাদের সঙ্গে যখন কেউ খারাপ আচরণ করে তখন আমাদেরও খারাপ লাগে। আমি ভেবেছিলাম যে মা হয়তো একদিন ঠিকই বুঝবে নিজের ভুলটা, সে কি কি করেছিল, কিন্তু না, দিন দিন মা আর অত্যাচারের সীমানা বাড়িয়ে দিয়েছে। তাই বলে তুই তাদের দিয়ে কাজকর্ম করাবি? তুই তাদের হুকুম করবি? কেন করছিস এসব? তুই জানোস না, শাশুড়ি হইল মা, তোর মায়ের মতো সম্মান করানো লাগে। শ্বশুর বাড়ির লোকজনদের ভালো না বাসলে তারা তোরে কেমনে ভালোবাসবো? এখন তো আমি দেখতেছি তাদের তো কোনো দোষ নাই। দোষ সব তোর দোষ। তুই অন্যায় করছিস, অপরাধ করছিস তুই। আব্বা, ওর কোনো দোষ নেই। ও যা করেছে একদম ঠিক কাজ করেছে। যে যেমন তার সাথে তেমন ব্যবহার করা উচিত। আমি তো জানতাম না, ও যদি আমাকে জানাতো তাহলে আরো ভালো হতো। আমি আরো বুদ্ধি পরামর্শ দিতাম কিভাবে আমার মাকে টাইট দেওয়া যায়। মা, এরাও কিন্তু মানুষ, গরিব হতে পারে, কিন্তু তোমার রক্ত আর তাদের রক্তের মধ্যে কোনো তফাৎ নেই। হাতটা কেটে দেখো, লাল রক্তই বেরোবে। হ্যাঁ, হতে পারে তারা গরিব, মা তারাও কিন্তু মানুষ, তাদের আত্মসম্মান বোধ আছে। নানা জামাই বাবাজি, এরকম কথা বইল না। আমার মেয়ের জন্য তোমাদের সংসারে অশান্তি, এটা আমি কোনোদিনও চাই না। তার চাইতে বরং তোমরা শান্তিতে থাকো। আমি আমার মায়াডারে লইয়া চলে যাইতেছি। চল চল মা।
কারো এই বাড়ি থেকে যেতে হবে না, সবাই এই বাড়িতেই থাকবে। কিভাবে থাকবে তারা? কিভাবে এই বাড়িতে থাকবে তোমার জন্য? তুমি তো তাদেরকে অতিষ্ঠ করে তুলেছো। মা, আমার মাঝে মধ্যে না ভাবতে অবাক লাগে যে তুমি আমার মা আর আমি তোমার ছেলে। ঠিক আছে বাবা, আজকের পর থেকে আমি আর কোনো অশান্তি করবো না বাবা, এই কথা দিলাম। বিয়ান সাহেবা, এখন থেকে আমার মেয়েটা শুধু আপনার পুত্রবধূ না, আপনার মাইয়া। জামা, আসো বৌমা, আমার বউকে আসো মা। মা